অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরানোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে যায় কেন? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজো ফুপুর বাড়ি দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরের খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজু ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই, আমার মায়েরারে খোঁজার সাথে বিয়ে দিছি, পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি কই? মেজু ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনলো, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে অবর্তন করছে। সালিশ বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন, সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল, আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছে। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারলো না। অন্তু রুখে দাঁড়ালো, মাতবর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বলল না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলছেন কাকা। আব্বু এখানে থাকেন না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুরে থাকেন না, ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল করে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্ট্রেশন করে দুটো দলিলে দুজন সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসাবে করব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম মরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়ায় দাঁত ফালায় দিমু, বেয়াদ্দপ মেয়ে লোক। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে এসে তোর বাপ? এক ঘরে করতো এই সমাজ, তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল, জি জি, কেন নয়। এই পাড়ায় এই সুবাচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে, আর এমন সমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকার হয়, সে এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা, অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নিকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখ প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সমাবাদ্য আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়াডারে উকিল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, ভালা কথা কইতে পারে দেখতেছি। মাইয়াডারে পড়ায়ও, বহুদূর যাইব। হ্যাঁ। আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশায় আছি। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা হলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেইটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরের গড়াও নয় এই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিক মতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সন্তুষ্টভাবে মানবে তার কাকা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়া চাচার বাড়ির লোকশোক আসছে, মার্জিয়া রান্না করছে যত্ন করে। রাবেয়াও টুকটাক উৎসাহী, অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না। তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টি ব্যবস্থা করতে। অন্তুর বুকে ভার, মুখ গম্ভীর, টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ে নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে, জীবন সঙ্গী আব্বুর মতো হতে হবে। কথা শেষ। অবশ্য এতটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল। পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব বন্ধুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি,
নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকের আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটিতে ছুঁই ছুঁই করছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দায় গ্রিল বেদ করে। খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠলো গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। অন্তু থমকালো। সে এমন যুবতী সুলভ আচরণ সচরণ করে না। মুচকি হাসলো। ফর্সা দেহ, কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্য রশ্মির প্রতি স্বর্ণাস্কন ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামলো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি ও লম্বা দেহটাতে লুঙ্গির ওপর গায়ে জড়ানো শাল চাদর বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দেয় সুন্দর করে, আসসালামু আলাইকুম চাচিমা। আমি জয়, জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ও হ জয়, আয় আব্বা, ভিতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চেনবো না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসলো। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসলো। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকাতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি তোরা? তোকে বসার জন্য আবার আলাদা করে কাঠ ছাপিয়ে দাওয়াত দেব, বস। অন্তু রোমে দাঁড়িয়ে হালকা গুঞ্জন শুনতে পাচ্ছিল। পুরুষের ভারী কণ্ঠস্বর ভেসে আসছে। অন্তুর মনে হলো মেহমান এসেছে। পরক্ষণই মনে হলো পাওনাদার এসেছে, আমার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা সমূহ দেহে। ওনার বর্ধিত এক প্রান্ত দ্বারা চেহারা আবৃত করে